আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো অ্যাকাউন্টিং ফর লিজ। সো আজকের আমরা এটার 3 নম্বর লেকচারে চলে আসছি। দেখো এটা কীভাবে হয়েছে। এটা হচ্ছে DUBBA 2021 সালের একটা ম্যাথ। এটা হচ্ছে অ্যামোর্টাইজেশন শিডিউল অ্যান্ড জার্নাল। এটা আমাদের এখানে ইনক্লুডেড এই ম্যাথের মধ্যে। তাহলে চলো দেখো ম্যাথটা কীভাবে হয়েছে। এই ম্যাথটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো যে কী করা লাগবে। লাস্টে আমাদের কিছু কি পয়েন্ট দেওয়া আছে, সেই কি পয়েন্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চলো আমরা আগে ম্যাথটা শেষ করি। এখানে বলা হয়েছে এসএস কোম্পানি সাইন এ 5-year নন ক্যান্সেলেবল লিজ এগ্রিমেন্ট টু লিজ অ্যান্ড ইকুইপমেন্ট বিগিনিং ডিসেম্বর 31, 2018। ওকে, 2018 সালে এসএস কোম্পানি সাইন করছে 5 বছর মেয়াদি নন ক্যান্সেলেবল মানে কি? আমরা কি বলছি? নন ক্যান্সেলেবল মানে যেটা ক্যান্সেল করা যায় না। সেটা কী ধরনের লিজ? সেটা হচ্ছে ক্যাপিটাল লিজ। ওকে, ক্যাপিটাল লিজ ক্যান্সেল করা যায় না, তাহলে আমরা এটা ক্যাপিটাল লিজ দেখলাম। এরপরে হচ্ছে 1 নম্বরে কী বলছে? ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট অফ টাকা 40,000 আর টু বি মেড অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার ডিসেম্বর 31। কি বলছে? ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল, ইকুয়াল মানে কি? সমান, অ্যানুয়াল রেন্টাল বার্ষিক ভাড়া পেমেন্ট অফ এ 40,000 টাকা। তার মানে ভাড়া বার্ষিক কত হাজার টাকা করে? ইকুয়াল সমান হারে 40,000 টাকা করে। সে সমান হারে 40,000 টাকা করে বার্ষিক লিজের টাকা পরিশোধ করবে, ভাড়া পরিশোধ করবে আর কি। যে জমিটা বা ইকুইপমেন্ট যে লিজ নিছে সেটা টাকা পরিশোধ করবে। ওকে, এরপরে বলছে বিগিনিং অফ ইচ ইয়ার ডিসেম্বর 31 তারিখে সে বছরের শুরুতে সেটা পরিশোধ করবে। তাহলে আসো 2 নম্বর বলছে দ্য ট্যাক্সেস, ইন্স্যুরেন্স অ্যান্ড দ্য মেনটেন্যান্স কস্ট আর দ্য অব্লিগেশন অফ দ্য লিজ। অর্থাৎ এখানে কিছু আমাদের ইনফরমেশন দেওয়া আছে খরচের। এরপরে বলছে দ্য ইন্টারেস্ট রেট ইউজড বাই দ্য লিজর ইন সেটিং দ্য পেমেন্ট শিডিউল ইজ 9%। অর্থাৎ এখানে কি বলছে? লেজার মানে কি? লিজ অর্থাৎ ইজারাদাতা কত পার্সেন্ট সেট করছে? 9% সুদ সেট করছে। এসএস ইনক্রিমেন্টাল বোরোয়িং রেট ইজ 10% আর এসএস ইনক্রিমেন্টাল বোরোয়িং রেট 10%। অর্থাৎ এসএস ইনক্রিমেন্টাল বা এসএস কোম্পানি যদি এটা ঋণ করতো তাহলে সে 10% সুদ পেত। 3 নম্বরে দেখো কি বলছে? এসএস ইজ আনওয়্যার অফ দ্য রেট বিং ইউজড বাই দ্য লেজর। এসএস কোম্পানি অসচেতন বা জানে না অফ দ্য রেট বিং ইউজড বাই দ্য লেজর, যেটা লেজরে ইউজ করছে বা যেটা লেজরে সেটিং করছে 9%, এটা কে জানে না? এসএস কোম্পানি জানে না। অর্থাৎ যিনি লিজ নিবে বা ইজারা গ্রহীতা জানে না যে লেজর বা ইজারাদাতা কত পার্সেন্ট সেট করছে। এটা কে জানে না? ইজারা গ্রহীতা জানে না। হ্যাঁ, এই যে লেজর মানে কি? লেজর হচ্ছে ইজারাদাতা যত পার্সেন্ট সেট করছে সেটা এসএস কোম্পানি আনঅ্যাওয়ার, অসচেতন বা জানে না। ওকে, তার মানে সে যদি এই 9%-এর কথা না জানে তাহলে সে কোনটা ইউজ করবে? এখন ম্যাথের মধ্যে 10% ইউজ করবে। আমরা যখন অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করব তখন আমরা 10% কাজে লাগাবো। এরপরে আমরা যখন পিবিএ নির্ণয় করব, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, তখন আমরা এই 10% নিয়ে কাজ করব। এই 9% নিয়ে কাজ করব না, কারণ এটা তো লিজ গ্রহীতা বা ইজারা গ্রহীতা জানেই না এটা যে সেট করছে। কি বলছি বুঝছো? তার মানে আমাদের এখন এই 10% নিয়ে কাজ করতে হবে। এরপরে আসো 4 নম্বরে বলছি কি? অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজের শেষে এসএস হ্যাজ দ্য অপশন অফ টু বাই দ্য ইকুইপমেন্ট ফর টাকা 10,000। অর্থাৎ লিজের মেয়াদ শেষে এসএস কোম্পানি এটা কিনে নিতে পারবে, এরকম একটা অপশন আছে বা শর্ত জুড়ে দিছে। অর্থাৎ কিনে নিতে পারবে সে 10,000 টাকা দিয়ে। এরপরে বলছে কনসিডারেবলি বিলো ইটস এস্টিমেটেড ফেয়ার ভ্যালু অ্যাট দ্যাট টাইম। আচ্ছা, যাই হোক, এরপরে আসো 5 নম্বরে কী বলছে? দ্য ইকুইপমেন্ট হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 7 years। ইকুইপমেন্টের ইউজফুল লাইফ কত? 7 বছর। উইথ নো সেলস ভ্যালু। এরপরে আসো এসএস ইউজ দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন অন সিমিলার অনওয়ার্ড ইকুইপমেন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের সেলভেজ ভ্যালু, SALVAGE, সেলভেজ ভ্যালু। তার মানে এখানে নো সেলভেজ ভ্যালু, কোনো সেলভেজ ভ্যালু নাই।
কি বলছি বুঝছো, এখানে কোনো সেলবেজ ভ্যালু নাই, তার মানে আমাদের এটার বাদ দেওয়ারও প্রয়োজন হবে না ম্যাথে, যেহেতু নাই। এরপরে বলছে অ্যাসেস ইউজ দ্য স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড আমরা কি বলছি, প্রতি বছরে একই হারে অবশ্যই ধার্য হবে। ওকে, মেথড অফ ডেপ্রিসিয়েশন অফ সিমিলার অনওয়ার্ড ইকুইপমেন্ট। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝছি। এখন আসো, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু না, আমরা ম্যাথ করবো এখন, আরও ভালোভাবে বুঝতে পারবো। রিকোয়ারমেন্টে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি দ্যাট শুড বি রেকর্ডেড অন ডিসেম্বর 31, 2018, 2019, 2020। এই 3 বছরের জার্নাল দিতে বলছে আমাদের বাই এসএস। এসএস এখানে কে? এসএস হচ্ছে ইজারা গ্রহীতা, লিজি ইজারা গ্রহীতা। এখানে বলেই দিছে, দেখো, এসএস কোম্পানি সাইন এ 5-year নন ক্যান্সেলেবল লিজ এগ্রিমেন্ট, মানে চুক্তিতে সম্মত হয়েছে 5 বছরের জন্য। টু লিজ অ্যান্ড ইকুইপমেন্ট, মানে লিজ নেওয়ার জন্য, ইকুইপমেন্ট নেওয়ার জন্য। বিগিনিং ডিসেম্বর 31, 2018, 31 ডিসেম্বর 2018 সালের শুরুতেই সে কী করবে, এই ইকুইপমেন্টটা নিবে, সেজন্য সে এগ্রিমেন্ট বা চুক্তি করছে। তার মানে এসএস কোম্পানি হলো এখানে লিজি বা ইজারা গ্রহীতা। তো আমাদের এখানে বলেই দিছে যে ইজারা গ্রহীতার বইতে জার্নাল দিতে বাই এসএস কোম্পানি। ওকে, 2 নম্বরে বলছে হোয়াট অ্যামাউন্টস উড অ্যাফেয়ার অন এসএস ডিসেম্বর 31, 2020 ব্যালেন্স শিট রিলেটিভ টু দ্য লিজ অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এখানে বলছে হোয়াট অ্যামাউন্ট উড বি অ্যাফেয়ার, অর্থাৎ 31 ডিসেম্বর 2020 সালে ব্যালেন্স শিটে লিজ অ্যারেঞ্জমেন্টের কত টাকা ইনক্লুড হবে বা কত টাকা আমাদের ব্যালেন্স শিট হবে সেটা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে চলো আমরা দুইটাই করব। এখন আসে অ্যাট ফার্স্ট আমাদের এই ম্যাথে যখন আমাদের অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করব বা ঋণ পরিশোধের তালিকা তৈরি করব, তখন আমাদের কি লাগবে? আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হলো তোমার দাঁড়াও, আমরা এখানে ইয়েতে ইনক্লুড করছি। একটা হলো ইজারা মূল্য আর একটা হলো কিস্তি মূল্য। কি বলছি বুঝছো, আমাদের অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে দুইটা জিনিস লাগে, একটা হলো ইজারা মূল্য আর একটা হলো কিস্তি মূল্য। এখন দেখো, এখানে কি ইজারা মূল্য বা ইকুইপমেন্টের মেইন মূল্য দেওয়া আছে? দেওয়া নেই। কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হলো তোমার অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট 40,000, মানে কিস্তি দেওয়া লাগবে বছরে 40,000 টাকা করে, বার্ষিক 40,000 টাকা কিস্তি দিবে। কিস্তি মূল্য দেওয়া আছে, কিন্তু দেওয়া নাই কি? দেওয়া নাই হলো তোমার ইজারা মূল্য। ইজারা মূল্য দেওয়া নেই বা সম্পত্তির মূল্য দেওয়া নেই বা ইকুইপমেন্টের মূল্য দেওয়া নেই। এখন তাহলে এটা যদি দেওয়া না থাকে তাহলে কি আমরা ম্যাথ করতে পারবো? পারবো না, অর্থাৎ আমরা অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে পারবো না। তাহলে এখন আমাদের কি লাগবে? আমাদের এখন আগে এটা বের করে নিতে হবে, ইকুইপমেন্টের মেইন মূল্যটা বের করে নিতে হবে, লিজ মূল্যটা বের করে নিতে হবে। ওকে, তো লিজ মূল্য আমরা কীভাবে বের করব? এই যে পিবি এর মাধ্যমে, এটা হচ্ছে পিবি এর মাধ্যমে আমরা এটার মেইন মূল্যটা বের করব। ক্লিয়ার? তো পিবি এর মাধ্যমে এখন আসি, এটা কি আমাদের শুরুতে নাকি শেষে? এটা হচ্ছে আমাদের বিগিনিং বলেই দিছে শুরুতে। দেখো, বিগিনিং বলেই দিছে এখানে, এই যে বিগিনিং বলেই দিছে। তার মানে আমাদের শুরুতে হলে পিবি এর সূত্র কী হবে? a ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আর ইন্টু 1 প্লাস আর। তাহলে এখন আসো, এ কি? এ হচ্ছে আমাদের কিস্তি মূল্য। কিস্তি মূল্য হচ্ছে 40,000 টাকা, আমরা বসালাম কোশ্চেন থেকে। এরপরে ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর এর মান কত বলছি আমরা? আর এর মান হচ্ছে 10%। এই যে 10% আমরা ইউজ করব। তাহলে এটাকে আমরা 0.10 লিখলাম। এরপরে আমাদের n এর মান কত? ইজারার কত? 5 বছর। ইজারার মেয়াদ হচ্ছে 5 বছর ডিভাইডেড বাই আমাদের আর এর মান তো আমরা পাইছি 10%, 0.10 ইন্টু 1 প্লাস 0.10। এরপরে 40,000 এই এতটুকু ক্যালকুলেশন করার পরে আমাদের আসছে 3.79079 ইন্টু 1.10। তো ক্যালকুলেশন করলে আসবে আমাদের 1,66,795 টাকা। ক্লিয়ার? 1,66,795 টাকা আসবে আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। তাহলে আমাদের এখন ইকুইপমেন্টের মূল্য আমরা কত পাইছি? 1,66,795 টাকা। তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা আছে? আমরা এটা কেন বের করছি? কারণ এই মূল্যটা আমাদের দেওয়া নেই, আমাদের এটা বের করা লাগবে। তো বের করব কীভাবে? এই যে পিবি এর সূত্র ইউজ করব। কোশ্চেনে যদি এন্ডিং বলা থাকে তাহলে এন্ডিংয়ের সূত্র ইউজ হবে, কোশ্চেনে যদি বিগিনিং বলা থাকে তাহলে বিগিনিংয়ের সূত্র ইউজ হবে। তো আমাদের এটা হচ্ছে বিগিনিং, কোশ্চেনে বলেই দিছে, আর বিগিনিংয়ের সূত্র হলো এইটা। তোমরা এটা মুখস্থ করে ফেলবা। ওকে,
তাহলে আমরা এগুলো বসে এটা ইজারা মূল্যটা পেয়ে গেছি 1,66,795। এখন আসো আমাদের অ্যামোটাইজেশন শিডিউল তৈরি করব। অ্যামোটাইজেশন শিডিউল প্রথমে ডেট, বিগিনিং ভ্যালু, ইন্টারেস্ট, ইনস্টলমেন্ট অথবা অ্যানুয়াল পেমেন্ট, এরপরে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এরপরে হচ্ছে এন্ডিং ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমাদের এখন আসো প্রথমে 31/12/2018 তারিখ, এই তারিখ থেকে আমাদের শুরু হয়েছে। বিগিনিং ভ্যালু আমাদের কত, আমরা কত বের করছি, 1,66,795। এখন আসো এই বছরে অর্থাৎ আমাদের প্রথম তারিখে যে বিগিনিং ভ্যালু থাকবে, আমাদের যে কিস্তি মূল্য থাকবে, সেটার উপর কোনো সুদ হবে না, কারণ মনে করো তুমি আজকে লিজ দিছো, তো এটা আজকে কি সুদ হয়ে যাবে, আজকে কি ডেপ্রিসিয়েশন হয়ে যাবে? এটা তো সময় দিতে হবে নাকি, 1 বছর কিংবা 1 মাস এরকম সময় দিলে না তোমার এটা মানে কাউন্ট হয়। কিন্তু তুমি এখন লিজ দিছো, এখন কি সুদ কাউন্ট হয়ে গেছে, সুদ হয়ে গেছে, অবচয় হয়ে গেছে? হয় নাই। যার কারণে আমাদের প্রথম তারিখের বা প্রথম ইয়ারের যে ইয়েটা থাকবে সেটার কোনো সুদ হবে না। ওকে, তাহলে এখন আসি ইনস্টলমেন্ট। তো আমাদের 40,000 টাকা কোশ্চেনে বলছে ইকুয়াল ইনস্টলমেন্ট, তো আমাদের এই 3 বছরই ইকুয়াল ইনস্টলমেন্ট 40,000 40,000 40,000ই হবে। এরপরে প্রিন্সিপাল অ্যামাউন্টও প্রথম বছরে আমাদের 40,000ই হবে। এই 40,000-এর মধ্যে আমাদের কোনো সুদ নাই। কি বলছি বুঝছো? এটা হচ্ছে আমাদের একদম রিয়েল টাকা, এটার মধ্যে কোনো সুদ নেই। কারণ মাসের শুরুতে বা যখন লিজ দেওয়া হয় সেই টাকাটার উপর কোনো সুদ থাকে না, সুদ ধার্য হয় না। এরপরে এন্ডিং ভ্যালু কত, 1,66,795 থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দাও 40,000, তাহলে কত থাকে, 1,26,795 টাকা। ওকে, এরপরে আসো, এরপরে হচ্ছে বিগিনিং ভ্যালু কত, 31/12/2019 সালে আসো। এটা আমাদের 31/12/2018 সালেরটা গেছে, এই সালে কোনো আমাদের ইন্টারেস্ট নাই। এখন 31/12/2019 সালে আমাদের প্রথম বছরের এন্ডিং ভ্যালু, পরবর্তী বছরের বিগিনিং ভ্যালু, তাহলে 1,26,795 এটা আমাদের এখানে বসবে। এরপরে এখন ইন্টারেস্ট ধার্য করতে হবে 10%, তাহলে 1,26,795 উপর কত পার্সেন্ট হবে, 10%। আমরা বলেই দিছি কোশ্চেনে 10% দেওয়া আছে, 10% ধার্য করতে হবে, তাহলে 12,680 টাকা। ওকে, এরপরে আসো, তো আমাদের ইনস্টলমেন্ট হলো 40,000 টাকা। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, 27,320 টাকা। এটা কিভাবে পাইছি, 40,000 থেকে তুমি 12,680 টাকা বাদ দাও, তাহলে থাকে 27,320 টাকা। অর্থাৎ এই আমাদের যে ইনস্টলমেন্টটা দিই, এই ইনস্টলমেন্টের মধ্যে সুদ প্লাস আসল দুইটাই থাকে। প্রথম ইনস্টলমেন্টে কোনো সুদ থাকে না, দ্বিতীয় ইনস্টলমেন্টের মধ্যে আমাদের সুদ থাকবে, কারণ এটা তো সময় যাওয়ার পরে এটা আমরা ইনস্টলমেন্ট দিচ্ছি বা পরবর্তী বছরে দিচ্ছি, এটার মধ্যে তো মাস্ট সুদ থাকবে, কিন্তু প্রথমটাতে কোনো সুদ থাকে না। ওকে, তাহলে 40,000-এর মধ্যে 12,680 হলো ইন্টারেস্ট, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 27,320 টাকা। ওকে, এখন আমাদের কী করতে হবে, এন্ডিং ভ্যালু করতে হবে। এন্ডিং ভ্যালু কীভাবে পাবো, এই যে বিগিনিং ভ্যালু থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দেব, তাহলে 1,26,795 টাকা থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট 27,320 টাকা বাদ দাও, তাহলে 99,475 টাকা আসে। ওকে, এরপরে আসো, তাহলে আমাদের 2019 সালও গেল। এখন 2020 সাল আমাদের যেহেতু বলছে কয় বছরে করতে, 3 বছরে করতে। দেখো 31 ডিসেম্বর 2018, 2019, 2020, তাহলে আমরা 3 বছরেরই করব। তো 2020 সালে আসো, আমাদের আগের বছরের এন্ডিং ভ্যালু, পরবর্তী বছরের বিগিনিং ভ্যালু 99,475, এই যে 75, হ্যাঁ 99,475। এখন এটার উপরে ইন্টারেস্ট 10% করো, তাহলে 9,948 টাকা। আর ইনস্টলমেন্টটা আমাদের 40,000-ই। এখন এই 40,000 থেকে 9,948 টাকা বাদ দাও, তাহলে থাকে কত, 30,052 টাকা। 30,052 টাকা, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট। এখন বিগিনিং ভ্যালু থেকে এই প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দাও, তাহলে কত থাকে, 69,423 টাকা। এটা হলো আমাদের এন্ডিং ভ্যালু। ওকে, তাহলে আমাদের 3 বছরের হয়ে গেছে। আমাদের মনে রাখতে হবে প্রথম বছরে আমাদের কোনো ইন্টারেস্ট হবে না, কারণ সাথে সাথে কোনো ইন্টারেস্ট হয় না। তুমি এখন লিজ দিছো, এখন কোনো সুদ ধার্য করা হয় না কিংবা ডেপ্রিসিয়েশন হয়ে যায় না, বুঝছো? যার কারণে প্রথম বছরে আমাদের শুধুমাত্র 2টা জার্নাল হয়, একটা হলো এই বিগিনিং ভ্যালু বা সম্পদের মূল্যের জার্নাল, আর একটা হচ্ছে ইনস্টলমেন্টের জার্নাল। এই 2টা জার্নাল হয়, কোনো সুদও থাকে না, কোনো অপচয়ও থাকে না, সাথে সাথে এগুলো ধার্য হয় না। ওকে, এখন আসো,
ওয়ার্কিংয়ে আমরা ডেপ্রিসিয়েশনটাও বের করে ফেলছি। ডেপ্রিসিয়েশনের সূত্র কি? কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তো কস্ট আমরা কত পাইছি? 1,66,795, এটা আমরা পাইছি। এরপরে সেল বেস ভ্যালু বলছে, কোশ্চেনে বলছে নো সেল বেস ভ্যালু, কোনো সেল বেস ভ্যালু নাই। তারপরে ইউজফুল লাইফ হচ্ছে 7 বছর। এখানে দেখো আমরা কি করছি, এখানে 5 ইউজ করছি, কিন্তু আমরা ডেপ্রিসিয়েশনে 7 বছর ইউজ করছি। কেন বলো তো? এটা হচ্ছে এই 5 বছর হচ্ছে তোমার লিজের মূল্য, যে লিজ নিছে এসএস কোম্পানি যে লিজ নিছে এটা হচ্ছে লিজের মূল্য। তাই বলে এটা কি তোমার ইকুইপমেন্টের দূর লিজের মেয়াদ আর কি, তাই বলে কি তোমার ইকুইপমেন্টের মেয়াদ 5 বছর হবে? ইকুইপমেন্টের মেয়াদ তো আরও বেশি। দেখো সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে 7 বছর। ইকুইপমেন্টের মেয়াদ কত? 7 বছর। তার মানে আমাদের ইকুইপমেন্টে যখন আমরা ডেপ্রিসিয়েশন বের করব তখন 7 বছর ইউজ করতে হবে। দেখো দ্য ইকুইপমেন্ট হ্যাজ এ ইউজফুল লাইফ 7 ইয়ার্স, আর এটা হচ্ছে 5 ইয়ার নন ক্যান্সেলেবল লিজ, এটা হচ্ছে লিজের ক্ষেত্রে। তার মানে আমরা যখন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব তখন লিজেরটা ইউজ করব, যখন ইকুইপমেন্টে নির্ণয় করব তখন ইকুইপমেন্টের লাইফ ইয়ার ইউজ করব। অর্থাৎ এই ইকুইপমেন্টটার টোটাল ইয়ার হচ্ছে 7 বছর টিকবে, এর মধ্যে লিজ নিছে 5 বছর। ইকুইপমেন্টের মেয়াদ 7 বছর, লিজ নিচ্ছে 5 বছর। ক্লিয়ার? বুঝছো? এগুলো নিয়ে কোনো কনফিউজ হবা না। এখন আসো তাহলে আমরা নির্ণয় করলাম 7 বছর, ইউজফুল লাইফ কত? 7 বছর। দিলে আমাদের আসে 23,828 টাকা। এটা প্রত্যেক বছর সেম জার্নাল হবে, একই টাকা একই জার্নাল হবে। বুঝছো? এখন আসো তাহলে আমাদের প্রথম বছর আমাদের বলছে 3 বছরের জার্নাল দিতে। তো প্রথম বছর 2018 সালে বিগিনিং ভ্যালু বা সম্পত্তি লিজ নিচে যে এটা জার্নাল দিতে হবে। তাহলে এটা জার্নাল কি কার কোম্পানিতে দিচ্ছি? কার বইতে দিচ্ছি? এসএস কোম্পানির বইতে অথবা লিজির বইতে, অর্থাৎ ইজারা গ্রহীতার বইতে। এখন মনে করো তুমি ইজারা নিচ্ছ, ইজারা নিলে তোমার কাছে কি যাবে? সম্পদ যাবে, অর্থাৎ তুমি সম্পদ ব্যবহার করার অনুমতি পাচ্ছ। তো সম্পদ তোমার কাছে গেলে কি হবে? লিজ ইকুইপমেন্ট, সম্পদ ডেবিট বা ইকুইপমেন্ট ডেবিট। আর কি বাড়বে? দায় বাড়বে, অর্থাৎ লিজ লাইবিলিটি ক্রেডিট 1,66,795। 2 নম্বরে দেখো 2018 সালে এখন আরেকটা কী হবে? এই যে ইনস্টলমেন্টের তুমি যে কিস্তি দিছো সেটা জার্নাল হবে। এই কিস্তির মধ্যে আমাদের কোনো সুদ নাই, যার কারণে এখানে কোনো বেজাল নাই। তো এখন তুমি কিস্তি পরিশোধ করছো, আগে হয়েছে দায়, এখন সে দায় তুমি পরিশোধ করে দিছো, তাহলে দায় কমে যাবে। তাহলে লিজ লাইবিলিটি ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট, তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট 40,000 টাকা। এই 40,000 টাকা মনে রাখবো, প্রথম বছর আমাদের এই দুইটা জার্নালই হয়, আর এখানে ইন্টারেস্ট থাকে না, এরপরে ডেপ্রিসিয়েশনও থাকে না। এরপরে আসো তাহলে আমাদের 2018 সাল গেল, এখন 2019 সালের থেকে এবার দেখো। প্রথমে আমাদের নির্ণয় করতে হবে ইন্টারেস্টের জার্নাল। প্রথমে কিসের জার্নাল দিতে হবে? ইন্টারেস্ট, অর্থাৎ প্রদেয় ইন্টারেস্ট বা প্রদেয় সুদের জার্নাল দিতে হবে। তাহলে কী হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কত? এই যে 12,680 টাকা, 12,680 টাকা। ওকে, তাহলে 2019 সালেরটা আমরা 12,680 দিলাম। এখন আমাদের এরপরে কি জার্নাল দিতে হবে? যেহেতু এটার মধ্যে আমাদের সুদ আছে, তাহলে আমাদের সুদ প্রথমে সুদের জার্নাল লেখে, সুদ ধার্যের জার্নাল লেখে। এরপরে হবে সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করে দেওয়া। প্রথমে সুদ ধার্য করছি, এরপরে সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করে দিছি। তাহলে কিস্তির টাকা পরিশোধ করলে লিজ লাইবিলিটি ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট হবে। তুমি তখন কিস্তির টাকা পরিশোধ করে দেবে, দায় তোমার দায় কমে যাচ্ছে, তাহলে লিজ লাইবিলিটি ডেবিট। এরপরে ইন্টারেস্ট পেয়েবল, তোমার সুদ দায় কমে যাচ্ছে, তখন এটা ডেবিট হবে। এরপরে ক্যাশ ক্রেডিট, তোমার থেকে নগদ টাকা চলে যাচ্ছে 40,000। তাহলে এখন এই দুটো কীভাবে পাচ্ছ দেখো। লিজ লাইবিলিটি তোমার কত? লিজ লাইবিলিটি হচ্ছে এই যে 27,320 টাকা, আর ইন্টারেস্ট হচ্ছে 12,680 টাকা। এই দুইটা এখন তুমি পরিশোধ করে দিচ্ছ কীভাবে? নগদে। তাহলে নগদে ক্যাশ ক্রেডিট হচ্ছে এই 40,000 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের। এরপরে আমাদের সুদ সহ কিস্তি পরিশোধ করে দিলাম। এখন আমাদের ডেপ্রিসিয়েশন ধরতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা সবসময় একই জার্নাল হবে, কখনো চেঞ্জ হয় না। ওকে, তাহলে ডেপ্রিসিয়েশনটা আমরা প্রতি বছর একই, এটা বেরই করছি 23,828 টাকা। এটা আমরা বের করছি না, এটা 828 টাকা প্রত্যেক বছরই একই জার্নাল হবে। এটাও গেল। এরপরে 2019 সাল। এখন আমরা কি করব? 19 সালে আরেকটা জার্নাল। এখন আমাদের নামিক হিসাবগুলো বন্ধ করে দিতে হবে। নামিক হিসাব কোনগুলো? আয় ব্যয়। আয় ব্যয় হচ্ছে নামিক হিসাব। তাহলে দেখো
আমাদের এই 2019 সালের এখানে আয় ব্যয় কী আছে, ইন্টারেস্ট এক্সপেন্স একটা ব্যয় পাইছি, আর কি আছে, আর কিছু আছে দেখো, এরপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আরেকটা ব্যয় পাইছি, আর কিছু আছে, আর কিছু নাই। তার মানে এই দুইটা এখন আমাদের বন্ধ করে দিতে হবে। কিসের মাধ্যমে? ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট হবে। মনে রাখবা, যখন আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে এগুলো বন্ধ করে দেব, তখন যদি এটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট থাকলে ক্রেডিট হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট থাকলে ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ যেটা ডেবিট থাকবে সেটা ক্রেডিট হবে, যেটা ক্রেডিট থাকবে সেটা ডেবিট হবে, উল্টা হবে আর কি। আর বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট। তাহলে এখন ইন্টারেস্ট এক্সপেন্স কত? ইন্টারেস্ট এক্সপেন্স তো আমরা এখানে 2019 সালে 12,680 ধরলামে। এরপরে ডেপ্রিসিয়েশনও হচ্ছে আমাদের কত? 23,828। এই দুইটা ক্রেডিটে লিখলাম, দুইটা যোগ করে ডেবিটে ইনকাম স্টেটমেন্টে লিখে দাও, তাহলে 36,508 টাকা। ক্লিয়ার? এখন আসলে তাহলে 2019 সালের গেল। তাহলে আমি বলি সব জার্নালে একই প্রায়। প্রথম বছর দুইটা জার্নাল, একটা হচ্ছে লিজ নেওয়ার জন্য জার্নাল, আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট পরিশোধের জন্য জার্নাল। এখানে কোনো অবস্থায় নাই, এখানে কোনো ইন্টারেস্ট নেই। তাহলে এটা গেল প্রথম বছরে। দ্বিতীয় বছর হচ্ছে 2019 সালে। প্রথমে জার্নাল হবে ইন্টারেস্টের জার্নাল, সুদ ধার্যের জার্নাল। 2 নাম্বার হচ্ছে সুদসহ কিস্তির টাকা পরিশোধের জার্নাল, সুদসহ কিস্তির টাকা পরিশোধের জার্নাল। 3 নাম্বার হচ্ছে অবচয়ের জার্নাল, অবচয়। 4 নাম্বার হচ্ছে আয় ব্যয়গুলো বন্ধ করে দেওয়ার জন্য জার্নাল, অর্থাৎ নামিক হিসাবের মাধ্যমে আয় ব্যয়গুলো বন্ধ করে দেওয়ার জার্নাল। এই 4টা যদি বুঝো, তুমি 2020 সালেরটাও বুঝবা। 2020 সালেও দেখো 4টা জার্নাল। এখন ঠিক একইভাবে প্রথমে আমাদের ইন্টারেস্টের জার্নাল হবে, সুদ ধার্যের জার্নাল। 2020 সালে এখন সুদ কত? 9,948। তাহলে আমরা লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, 9,948 গেল। এরপরে হচ্ছে 2020 সালে আমাদের আরেকটা লিজ, এখন আমরা সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করে দেব। তাহলে লিজ লাইবিলিটি ডেবিট, ডেবিট মানে কি? আমাদের দায় কমবে, হিসাব যে 5 প্রকার, সে 5 প্রকার হিসাব অনুযায়ী দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর দায় হ্রাস পাইলে ডেবিট। তাহলে দায় যেহেতু হ্রাস পাইছে সে ডেবিট। এরপরে ইন্টারেস্ট পেয়েবল, এটাও দায়, সেজন্য আমাদের ডেবিট হয়েছে, অর্থাৎ দায় হ্রাস পেলে ডেবিট। আমরা এই দুইটা টাকা এখন পরিশোধ করে দিয়েছি কিসের মাধ্যমে? ক্যাশের মাধ্যমে, যার কারণে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে। তাহলে 40,000 টাকা। তাহলে লিজ লাইবিলিটি কোন থেকে আমরা আনবো এগুলা? এই যে লিজ লাইবিলিটি হচ্ছে 30,052 টাকা, ইন্টারেস্ট হচ্ছে 9,048 টাকা, 9,948 টাকা, আর ক্যাশ কত টাকা? 40,000 টাকা ক্রেডিট। এই দুইটা ডেবিট আর এটা ক্রেডিট, শেষ। এই দুইটা আমাদের শেষ। এখন আমাদের ডেপ্রিসিয়েশনের জার্নাল, কোনো ভেজাল আছে? একদম ইজি ম্যাথ, দেখছো? এখন ডেপ্রিসিয়েশনের জার্নাল, একই জার্নাল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, একই টাকা, 23,828 টাকা। আমাদের যেহেতু বলছি স্ট্রেট লাইন, মানে প্রত্যেক বছরের সমান হবে, 23,828 টাকা, একই জার্নাল হবে সবগুলোতে। এরপরে হচ্ছে আমাদের আয় ব্যয়গুলো বন্ধ করে দেওয়া ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। তো এখন দেখো এখানে আয় ব্যয় কী আছে? 2020 সাল হচ্ছে এ পর্যন্ত, এতটুকু হচ্ছে 2020 সাল। ব্যয় আছে শুধু এখানে ইন্টারেস্ট এক্সপেন্স, এরপরে হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এই দুইটা ব্যয় আছে, এই দুইটা ডেবিটে আছে, এখন হয়ে যাবে ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট। এখন ইন্টারেস্ট এক্সপেন্স কত আছে? 9,948, এই যে বসাইলাম 9,948। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত আছে? 23,828, 23,828 বসাইলাম, দুইটা যোগ করে ডেবিটে লিখে দাও 33,776 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 2020 সালের জার্নাল। দেখছো ম্যাথ কিন্তু একদমই ইজি। হয়তো বা তোমরা ম্যাথ অনেক কঠিন মনে করো, বড় মনে করো, কিংবা বুঝতে পারো না, অনেকভাবে অনেকে বোঝায়, কিংবা হয়তো বা নাও বুঝতে পারো, কিন্তু ম্যাথ কিন্তু আসলে কঠিন না, যদি ধাপে ধাপে শিখো। প্রথমে হচ্ছে ইন্টারেস্টের জার্নাল, এরপর হচ্ছে সুদ সহ কিস্তির টাকা পরিশোধের জার্নাল, এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশনের জার্নাল, এরপরে হচ্ছে আয় ব্যয়গুলো বন্ধ করে দেওয়ার জার্নাল ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে, শেষ। ভেজাল আছে? এভাবে সংক্ষেপে মনে রাখলে তোমার কি আটকাবে বলো? এখন আসো রিকোয়ারমেন্ট 2, আমাদের তাহলে জার্নাল দেওয়া শেষ 3 বছরের, 2018 সালের দিছি, 2019 সালের, 2020 সালের শেষ। 2 নাম্বার হচ্ছে এখন আমাদের ব্যালেন্স শিটে দেখাতে হবে 31 ডিসেম্বর 2020 সাল পর্যন্ত কত টাকা আসবে ব্যালেন্স শিটে। তাহলে ব্যালেন্স শিটে আসো, আমরা এটা তোমরা চাইলে এটা সরাসরি গদ দিয়েও করতে পারো, আমরা এখানে টি চকের মাধ্যমে করছি আর কি। এই পাশে রাখছি অ্যাসেট, এই পাশে রাখছি এল প্লাস ওই বা লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এই পাশে রাখছি। এটা যেভাবে করলে সমস্যা নেই, ক্লোজ করে দিলে হয় দুইভাবে।
তাহলে অ্যাসেট দেখো, অ্যাসেট হচ্ছে আমাদের লিজ ইকুইপমেন্ট, কত 1,63,795 টাকা পাইছে। এটা থেকে বাদ দিতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি, তোমার যতগুলো বছর আছে সবগুলোর ডেপ্রিসিয়েশন বা অবশ্যই একসাথে যোগ করলে আমরা পাবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড কি, তোমার যত বছর আছে, আমাদের যদি এখানে 5 বছর থাকতো তাহলে 5 বছরের অবশ্যই যোগ করে আমরা বাদ দিতাম। এখন আমাদের এখানে অবশ্যই আছে 2 বছর, প্রথম বছরের তো কোনো অবশ্যই হবে না, কারণ ওই বছর তো লিজে নিছে। এখন লিজ নেওয়ার সাথে সাথে কি অবশ্যই সুদ এগুলো ধার্য হয়ে যায়? হয় না। সো তাহলে দেখো 2019-20 সালে 2 বছরও অবশ্যই আছে, তো 2 বছরের অবশ্যই কত, প্রথম বছরে হচ্ছে 23,828, আবার দ্বিতীয় বছরে 23,828, যেহেতু স্ট্রেট লাইন মেথড। এই দুইটা যোগ করে বাদ দিয়ে দাও অ্যাসেট লিজ ইকুইপমেন্ট থেকে। এটা দেখো 23,828 যোগ 23,828, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। ওকে, তাহলে এই দুইটা যোগ করলে 47,656 টাকা, 56 টাকা। তাহলে এখন এটা থেকে এটা বাদ দিলে আসে 1,19,139 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যাসেট আছে বর্তমানে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর। আর লিজ লাইবিলিটি কত? লিজ লাইবিলিটি হচ্ছে আমরা ওই যে শিডিউলটা বের করছি, অ্যামোর্টাইজেশন শিডিউল, এটার ইন্ডিং ভ্যালুটা, এটার লাস্ট যে ভ্যালু বাইর হবে সেটাই হচ্ছে আমাদের দায়, 69,423 টাকা। কোনো ভেজাল আছে? একদম ইজি ম্যাথ না। আমাদের শিডিউলটা বের করছে অ্যামোর্টাইজেশন শিডিউল, এটার ইন্ডিং ভ্যালু যে লাস্ট মানটা সেটাই হচ্ছে আমাদের লাইবিলিটিস, লিস্ট লাইবিলিটিস। এই যে লিস্ট লাইবিলিটিস 69,423, ক্লোজ করে দিলাম। মনে রাখতে হবে এখানে ব্যালেন্স শিট কখনো মিলবে না। আমরা এমনি আর্থিক বিবরণী বা করার সময় তো সবসময় মিলে, কিন্তু এখানে মিলবে না, কারণ এখানে একটা এন্ট্রি, এটা কী মিলবে, এটা অলওয়েজ কী থাকবে, এরকম থাকবে। আসলে যদি কখনো ভাগ্য ভালো হয় মিললেও মিলতে পারে, বাট এরা মিলে না, এরা অলওয়েজ থাকবে। ওকে, তাহলে আমাদের আসল ম্যাথ শেষ। এখন আমি যে কথাগুলো এতক্ষণ বলছি সেই কথাগুলো আবার লিখিত আকারে লিখে দিছে, তোমরা এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো যখন তুমি কোর বুঝতে পারবে, ডেপথ বুঝতে পারবে একটা জিনিসে, তখন অনেক ভালো লাগবে। চলো আমরা এখন এইগুলো শিখলে তুমি আরও 10টা ম্যাথ করার মতো ক্রিয়েট হবে, অ্যাবিলিটি ক্রিয়েট হবে। হ্যাঁ, তো আমরা যেগুলো বলছি এগুলো একটু দেখে নিই। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে দুইটা জিনিস লাগে, একটা হলো ইজারা মূল্য আর একটা হলো কিস্তি মূল্য। আমাদের এই ম্যাথের মধ্যে ইজারা মূল্য দেওয়া ছিল না, তারপরে আমরা এটা বের করছি পিবি এর মাধ্যমে। ওকে, এটা গেল। এরপরে এই ম্যাথে কিস্তি মূল্য দেওয়া আছে। হ্যাঁ, এই ম্যাথে আমাদের কিস্তি মূল্য 40,000 টাকা করে দেওয়া আছে বলছে। এরপরে ইজারা মূল্য বের করতে হবে, আমরা বের করছি। এই ম্যাথে ইজারা মূল্য বা সম্পদের মূল্য দেওয়া নেই, তাই এটা বের করতে হবে। এটা আমরা হয়ে গেছে, রিপিট হয়ে গেছে। যাই হোক, মেন কথা হলো আমাদের বের করতে হবে। এরপরে হচ্ছে ইজারা মূল্য বা সম্পদের মূল্য নির্ধারণ করতে হয় দুইটা কারণে। কি, ইজারা মূল্য বা সম্পদের মূল্য, আমরা যে সম্পদের মূল্য বের করি এটা যে বললাম, ইজারা মূল্য যে বের করছি 1,63,795, এটা যে বের করছি পিবি এর মাধ্যমে। এটা কেন বের করতে হয়? দুইটা কারণ এটা বের করতে হয়। এক, রেকর্ড করার জন্য, আমরা ওই যে জার্নাল দিই না, রেকর্ড করি। দুই হচ্ছে ডেপ্রিসিয়েশন নির্ধারণের জন্য। এখন সম্পদের মূল্যই যদি না থাকে, কস্টই যদি না থাকে, তুমি ডেপ্রিসিয়েশন বের করতে পারবা না। তাহলে এটা আমরা কেন বের করছি? আমাদের রেকর্ড করার জন্য, ডেপ্রিসিয়েশন নির্ধারণের জন্য, আর ওই যে শিডিউল তৈরি করার জন্য। এরপরে কিস্তির মধ্যে সুদ ও আসল অন্তর্ভুক্ত থাকে। আমরা যে 40,000 টাকা কিস্তি দেই, এটার মধ্যে সুদও আছে আসলও আছে। শুধুমাত্র প্রথম বছরে বা প্রথম তারিখে যে কিস্তিটা দেয় সেটা সুদ থাকে না, প্রথম তারিখেরটা। ওকে, এরপরে হচ্ছে যে তারিখে লিজ নেয় এবং একটা কিস্তি দেয়, সেই কিস্তির মধ্যে কোনো সুদ আসবে না। আমরা যেটা অলরেডি বললাম, এটার মধ্যে কোনো সুদ আসবে না, প্রথমটার মধ্যে কোনো সুদ আসবে না, এটা আর কি এখানে বলছে। কারণ যেদিন লিজ দেয় বা নেয় সেদিন তো এই সুদ প্রদেয় হয়ে যায় না, সাথে সাথে তো হয়ে যায় না, তার জন্য তো সময় অতিবাহিত হয়। তোমার সময় অতিবাহিত হলে না তোমার সেটা কাউন্ট হবে বা আস্তে আস্তে হতে থাকবে। ওকে, এরপরে আসো, ঠিক একইভাবে যে দিন বা যে তারিখে লিজ নেওয়া হয় সেই তারিখের জন্য আমরা ডেপ্রিসিয়েশন জার্নালও দিই না। দেখো প্রথম বছরে আমরা মাত্র 2টা জার্নাল লিখছি, বাকি বছরগুলোতে 4টা জার্নাল লিখছি। প্রথম বছরে আমাদের দেখলাম না ইন্টারেস্টের জার্নাল হয় না, ডেপ্রিসিয়েশনের জার্নাল হয় না। তো এটাই আর কি এখানে বলছে, কারণ আজকে ইজারা নিলে আজকে তো আর ডেপ্রিসিয়েশন বা অবচয় হয়ে যাবে না, তার জন্য তো সময় অতিবাহিত হতে হবে, সাথে সাথেই তো আর অবচয় হয়ে যায় না। এগুলো এইভাবে কেউ লিখে দেবে বলো? যেগুলো মুখে বলছি সেগুলোই আবার লিখে দিচ্ছি।
এভাবে কেউ পড়াবে আমার মনে হয় না। যাই হোক, তারপরেও তোমরা বুঝো, আমি সেটাই চাই। না বুঝলে অবশ্যই বলবো প্লিজ। এগুলো অনেক কষ্ট করে পড়ানো হয়, হ্যাঁ, লেখা হয়, দেখছো এই কত কত লেখা লিখে লাগে, তো কষ্ট ছাড়া হয় বলো? খাতা যায়, কলম যায়, এর কষ্ট তো আছেই। এখন আসো, ব্যালেন্স শিটে সম্পদ, অ্যাসেট ও দায়, দায় পাশে কি এল প্লাস ওই পাশ, দুই পাশ কখনো সেম হবে না, যেটা বললাম আমরা। আর কারণ এখানে মাত্র একটি করে উপাদান থাকে ব্যালেন্স শিটের অ্যাসেট আর দায় পাশ কখনো সেম হবে না, কারণ এখানে একটি মাত্র উপাদান থাকে। এরপরে এই ম্যাথে ইজারার মেয়াদ হচ্ছে 5 বছর, ইজারার মেয়াদ 5 বছর, যেটা আমরা ক্লিয়ার করছি ম্যাথে। আর ইকুইপমেন্টের লাইফ ইয়ার হচ্ছে 7 বছর, দুইটার মধ্যে কেউ গোলাবা না। ইজারা মূল্য ব্যবহৃত হবে আমাদের পিবিএ নির্ণয়ে, আর যখন ডেপ্রিসিয়েশন নির্ণয় করবো তখন আমাদের এই যে ইকুইপমেন্টের লাইফ ইয়ার ইউজ হবে। আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় ইকুইপমেন্টের লাইফ ইয়ার ইউজ করবো। ওকে, আমরা এটা করছি, ডেপ্রিসিয়েশন বের করছি। এরপরে আসো, আমরা পিবিএ বা বর্তমান মূল্য নির্ণয় এবং অ্যামোর্টাইজেশন শিডিউল বা ঋণ পরিশোধ তালিকা তৈরিতে বোরোয়িং রেট ব্যবহার করব এই ম্যাথের মধ্যে আমরা বোরোয়িং রেট ইউজ করছি কেন? কারণ লিজি তো জানাই না যে লেজরে 9% সুদ ধার্য করছে, তাহলে এটা কি হবে? হবে না। সেজন্য আমরা এই ম্যাথে কোনটা ইউজ করব? বোরোয়িং রেট 10%। এটা আবার এখানে বলেই দিছি। এরপরে আসো, কারণ লিজি জানে না লেজর যে 9% সুদ ধার্য করছে, তাই এটা ইউজ হবে না। এরপরে আসো, প্রথম লিজ তারিখের জন্য দুইটি জাবেদা হবে। এখন আসো, আমরা যেটা বললাম, প্রথম লিজ তারিখের জন্য, প্রথম তারিখের জন্য বা প্রথম বছরের জন্য দুইটা জার্নাল হবে। আমরা এটা বলছি অলরেডি, একটা হচ্ছে লিজ নেওয়ার জার্নাল, আর একটা হচ্ছে কিস্তি মূল্য পরিশোধের জার্নাল। দুইটা জার্নাল প্রথম বছরে বা প্রথম তারিখের জন্য। যেমন এরপরে আসো 2018 সালে, এই যে দেখো, এটা লিখেও দিছে, আবার এইভাবে করে দিচ্ছে। আমরা এই ম্যাথের মধ্যে 2018 সালে দুইটা জার্নাল দিছি না। প্রথমটা হলো ইজারা নেওয়ার জন্য জাবেদা দিই আমরা, ইজারা নেওয়ার জন্য জাবেদা। দ্বিতীয়টা হলো প্রথম কিস্তি পরিশোধের জাবেদা। ইজারা নেওয়ার সময় প্রথম যে কিস্তি দেওয়া হয়, যেটার মধ্যে কোনো সুদ থাকে না, সেই জাবেদা। এভাবে কেউ ভেঙে পড়াবে কিনা আমি জানি, পড়াইতে পারে, বাট এরকম লিখে কেউ জীবনে দেখাবেও না, কিংবা ইয়েও করবে না। তাহলে এই প্রথম 2018 সালের যে দুইটা জার্নাল আছে, সেটা আমরা এখানে আবার ক্লিয়ার করছি। এগুলো করার মানে হচ্ছে, তুমি যদি ছোটোভাবে মনে রাখতে পারো, তখন তোমার কাছে বড় ম্যাথও ইজি লাগবে, বুঝছো? এরপরে আসো 2017 সালে, 2018 সালের পর 2017 সালে আমরা যে জার্নালগুলো দিছি, 4টা জার্নাল আছে। প্রথম জাবেদা হলো সুদ ধার্যের জার্নাল, দ্বিতীয় জাবেদা হলো সুদ সহ কিস্তির টাকা পরিশোধের জার্নাল, তৃতীয় জাবেদা হলো অবশ্যই ধার্যের জার্নাল, চতুর্থ জাবেদা হলো নামিক হিসাব বা আয় ব্যয় হিসাব বন্ধ করার জন্য জাবেদা। এখন তুমি যদি ছোট করে 4টা মনে রাখো, সুদ ধার্যের জার্নাল, সুদ সহ কিস্তির টাকা পরিশোধের জার্নাল, অবশ্যই ধার্যের জার্নাল, নামিক হিসাব বন্ধের জার্নাল, পরীক্ষার সময় ইজিলি দিতে পারবা, কোনো ভেজাল আছে? শিডিউলটা তৈরি করবা, এরপর দেখে জার্নাল দেবা। এইভাবে ইয়ারগুলো জাবেদা দিবে, অর্থাৎ এভাবে 2017 হোক, 2018 হোক, 20 হোক, 30 হোক, 40 হোক, যাই হোক, যত বছরে হোক, আমাদের জার্নালগুলো এইভাবে আসবে। জাবেদা সেম হবে, শুধু প্রতি বছরের টাকা ভিন্ন হবে। জাবেদা কিন্তু সেম হচ্ছে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, প্রত্যেকটা জার্নাল একই, শুধু টাকার ক্ষেত্রে শিডিউল থেকে প্রত্যেক বছরে আলাদা টাকাটা আমরা লিখে দেব। এভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে। ওকে, সো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো, প্লিজ অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। ধন্যবাদ সবাইকে।